আমি একজন ওই কাকাকে যখন জিজ্ঞেস করলাম যে এই সিস্টেমটা কি বন্ধ হবে না, কাকা আমাকে এক কথায় কি উত্তর দিয়েছিল জানো? যে এটা বন্ধ হবে কবে জানিস? যেদিন সূর্য থাকবে না, পৃথিবী থাকবে না, চন্দ্র থাকবে না। আচ্ছা, মানে যেদিন পুরো সিস্টেমটাই শেষ হয়ে যাবে সেই দিন এই ঘুষ নেওয়াটা। তুমি যে পুলিশের গাড়ি চালাতে, হ্যাঁ, সত্যি কথা বলবে, ঘুষ নিতে? না দেখো, পুলিশে গাড়ি চালালে যে ঘুষ নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিংবা পুলিশের ড্রাইভার মানেই যে ঘুষ নেবে, কিংবা পুলিশ মানেই যে ঘুষ নেবে। ঘুষের কথাটা একটা জাস্ট একটা ওরা কথা, ওরা কথা না, অনেকে দেখেছি, ঘুষ দেয় বলেই তো ঘুষ নেয়। হ্যাঁ, ঠিক আছে, এবারে পুলিশে ধরো অফিস স্টাফ, অফিসের পুলিশ, সে ঘুষ নেবে কোথা থেকে? সে তো কাগজপত্রটা লিখছে করে বাড়ি চলে যায়। ঘুষ নেওয়ার মতো যেখানে জায়গা আছে, যেমন ধরো রাস্তাতে কেউ যাচ্ছে, সে কাগজপত্র ঠিক রাখেনি, এবারে পুলিশের ডিউটি করছে, ধরা পড়ে গেল। এবারে পুলিশের সামনে সে যদি স্যারেন্ডার করে, স্যার স্যার কিছু ফাইন দিয়ে দিচ্ছি, স্যার ছেড়ে দিন, স্যার ভুল হয়ে গেছে, ঠিক করে নেবো স্যার কাগজ। এবার দেখো, টাকা এমন একটা জিনিস না, তোমার সামনে যদি ধরো 1000 টাকা দেওয়া হয়, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ডিসিশন নেবে না যে না 1000 টাকা নেবো না, এক্ষুনি কমপ্লেন করে দিচ্ছি। এর পেছনে একটা লজিক আছে, কারণ টাকা অর্থ এমন একটা জিনিস, ওর প্রতি মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, তা আমি ঘুষ বলতে কিছুই নয়, ঘুষ তো অনেক, যেটা তুমি ভুল করছো ওই ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে যে কেসটা হয়, মানে সেটাই যখন ক্ষেত্রে কেউ কেউ কি করে পকেটে, স্যার স্যার ভুল হয়ে গেছে, অত টাকা ফাইন স্যার, সরকারি ফাইন দিতে পারবো না স্যার, স্যার এটা আমার কাছে 100 টাকা বা 200 টাকা আছে, এরকম ভাবেও কেউ কেউ দিচ্ছে, ওটাকে হয়তো দেখতে পাবে। এরকম অনেক নিউজ খবর আছে যে নিচ্ছে, টাকা দিচ্ছে, এরকম ভাবে হয়তো কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এটাকে হয়তো অনেকে ঘুষ বলে। কোথায় হয় জানো? এটা অ্যাকচুয়ালি পুলিশের ড্রাইভারদের ক্ষেত্রে ওই রাস্তাঘাটে 10-20 টাকা 50 টাকাই, ওই এর বেশি কিছু হয় না। এইগুলো কি কোনো ভাবে বন্ধ করা যাবে না? দেখো, এই যে পুলিশে ঘুষ নেওয়া না, দিনের পর দিন হয়ে আসছে এটা। না, আমি যখন কাজ করতাম তখন আমি একদিন অবাক হয়ে একজন কনস্টেবল কাকা বলা যায়, মানে উনি রিটায়ার্ড হতে যাবেন, ওনাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা কাকা, এই যে টাকা পয়সা রাস্তাতে তুমি নেবে না তো? লরি যাবে, বাইরের টাকা ছুঁড়ে দেবে, মানে ফেলে দেবে, উড়তে উড়তে আসছে, তুমি কি করবে? তোমার সামনে যদি টাকা উড়ে উড়ে যায়, সে তো গিয়ে নেবে, কি দাঁড়িয়ে থাকবে? না, সে তো গিয়ে তুলবে, তুমি তো তুলবেই। এরকম কেস অনেক দেখেছি। এই জিনিসটা তো তোমাকে করতে হয়নি, এই সিস্টেমটা অলরেডি পুরোনো দিন থেকে হয়ে আসছে, বুঝতে পারলে? এইবারে আমি একজন ওই কাকাকে যখন জিজ্ঞেস করলাম যে এই সিস্টেমটা কি বন্ধ হবে না, কাকা আমাকে এক কথায় কি উত্তর দিয়েছিল জানো? যে এটা বন্ধ হবে কবে জানিস? যেদিন সূর্য থাকবে না, পৃথিবী থাকবে না, চন্দ্র থাকবে না। আচ্ছা, মানে যেদিন পুরো সিস্টেমটাই শেষ হয়ে যাবে সেই দিন এই ঘুষ নেওয়াটা। তো তার মানে এটাই দাঁড়ালো এই জিনিসটা কোনোদিন বন্ধ হবে না। না, এটা কি বলতো, এটা হচ্ছে একটা দীর্ঘদিনের একটা ব্যাপার। দেখবে, এটা আজকে তুমি অভিযোগ শুনবে না, তোমার আমার দাদুর সময় ও শোনা যেত পুলিশ মানেই ঘুষ খায়। তা বলে সব পুলিশ না, সবাই এক হয় না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা টাকার কাছে নিজেদেরকে ব্যালেন্স করতে পারে। সব ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্য বাকি সবাই মানে বদনাম। তো এই সব ক্ষেত্রে সব মানে কিছু কিছু মানুষ জায়গাতে এরকম যারা আছে টাকার কাছে নিজেদেরকে বেশি দেয়, নিজেদেরকে নত করে দেয় যে হ্যাঁ টাকাটা নিয়েই সলভ করে দিই। এই ক্ষেত্রে ওই জায়গাটাতেই ওটা ঘুষে রূপান্তরিত হয়ে যায়, মানে ঘুষ হয়ে যায়। এবারে ধরো যিনি একজন ভালো অফিসার আছেন, তিনি তো নেবেনই না, তিনি ওগুলো অ্যালাউই করবেন না, তিনি ডাইরেক্ট তার নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে চলবে। ওনাকে বলতে গেলে তুমি উল্টো ফেসে যাবে। জানো কি, এই যে ঘুষ, এই ঘুষটা বন্ধ হবে কি করে? আমরা নিজেরা ঠিক নেই, এটাও ঠিক। আমরা কি করছি? আমরা হেলমেট নিয়ে বেরোচ্ছি না, কাগজপত্র ঠিক উল্টে আমরাই বলছি স্যার 1000 টাকা রেখে দিন, আমাকে ছেড়ে দিন স্যার, ওইটাই স্যার ভুল হয়ে গেছে, স্যার কেস দেবেন না, স্যার কেস দেবেন না, 1000 টাকা রেখে দিন, কি 500 টাকা রেখে দিন, কি 200 টাকা, তাও কি করবে? আমরা নিজেরাই ঠিক নেই, আবার আমরাই উল্টে বলছি পুলিশ ঘুষ খাচ্ছে। একজন পুলিশ ড্রাইভার থেকে
এই ক্রিয়েটিভ ভিডিও শুট ফুট এইসব দিকে তোমার চিন্তা ভাবনা তো হঠাৎ করে কেন আসলো? দেখো, অ্যাকচুয়ালি পুলিশের ড্রাইভার ছিলাম, কাজ করতাম। পুলিশের ড্রাইভার বলতে কি, নর্মাল ড্রাইভার প্লাস পুলিশের ড্রাইভার, সব রকমের ড্রাইভিং করতাম। হ্যাঁ। তো আমার জীবনের তো সব কথা আগে বলেছি, আগে ভিডিওতেই বলেছি যে জীবনের যখন সবকিছু শেষ হয়ে গেল না, তখন আমি ভেবেছিলাম যে আমার একমাত্র রাস্তা হচ্ছে ভগবানের কাছে যাওয়া। মানে আচ্ছা। মানুষের জীবনে দেখবে, মানুষ কখন ভগবানের কাছে ছোটে জানো, যখন বিপদে পড়ে। বিপদে পড়ে তারা এখানে মানুষ তার মনে আগে করে কিন্তু না। মানুষ ভগবান আছেন কি ভগবান নেই সেগুলো নিয়ে কখনো ভেবে দেখে না। না। ঠিক আছে, তো যখন সবকিছু শেষ, তখন ভগবানের আস্থা ছাড়া আর কিছুই নেই। তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছিল আচ্ছা। যে আমার জীবনে এগুলো কেন ঘটছে, এগুলো কেন আসছে। তো আমার লাইফে কোনো একজন আমাকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা দান করেছিল, আমাকে দিয়েছিল গিফট। তা আমি শ্রীমদ্ ভাগবত গীতার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই। তো ওখান থেকে আমি একটাই জিনিস বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনটা না পুরো একটা ড্রামার মতো, নাটকের মতো, অভিনয়। তো আস্তে আস্তে করে জীবনটাই যখন অভিনয়ের মতো হয়ে গেল, একটা ড্রামার মতো, হুম। তো এই অভিনয়, গান বাজনা এগুলোর প্রতি আমি অ্যাট্রাক্ট হয়ে গেছিলাম। মোবাইলে ভিডিও দেখতাম, আচ্ছা। দেখতে 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 কিছু ভিডিও আমার কাছে রেকমেন্ড আসলো, ইউটিউব কিভাবে করতে হয়, কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, একটা ভিডিও কিভাবে রেকর্ড করতে হয়। অনেকে দিচ্ছে এটা আমার হোম স্টুডিও, এটা আমার এই এই ব্যাপার। এই করতে করতে না, তখন একটা মেন্টালিটি তুমি দেখবে তোমার যখনই কোনো ব্যথা হবে, যন্ত্রণা হবে, মানে মেন্টাল প্রেসার যেটাকে বলে, মেন্টাল পেইন, মানসিক যন্ত্রণা, তুমি একটা গান কিংবা একটা গল্পের বই কিংবা একটা মুভি কিংবা একটা ফানি ভিডিও, এইগুলো যদি তুমি দেখো, দেখবে তুমি কিন্তু আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছ, ওই যন্ত্রণা থেকে দূরে সরে যাচ্ছ। একদম। সেজন্যই আমি আস্তে 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 করে এই লাইফে এন্ট্রি করে নিলাম। আচ্ছা, তোমার আত্মীয় গুরুজনরা সব যত ছিল তোমার কাছের মানুষ, সবাই তো দূরে সরে গেছে, তো তোমার কি কষ্ট হয় না? দেখো, কষ্ট হয়, মানে এখন একমাত্র বলতে গেলে বাবা মা আর আমার ওয়াইফ, সন্তান, হলো মামা বাড়ি, পিসি বাড়ি, কাকু, জেঠু, আদার্স পাড়া প্রতিবেশী, তারা ওই একটাই, ওই কেস হয়ে যাওয়ার পর থেকে, মানে পুলিশের যে কমপ্লেন, প্রথম কমপ্লেনের পর থেকেই তারা দূরে সরে গেছে। বা তারা তখন অন্য চোখে দেখে? হ্যাঁ, এখন তারা এখন আমাকে একজন অ্যাজ এ ক্রিমিনাল হিসেবেই এখনো দেখে। আচ্ছা। দেখে মানে কি, সেই যে দূরত্ব তৈরি হয়ে গেছে, মানে সেই চিন্তা ভাবনাটাই ধরে রেখেছে এখন আমি তারা। আর তাদেরকে কাছে গিয়ে আর কিছু বলতে পারি না। সেজন্য আমার কোনো আত্মীয়র বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও আমি নেই সেখানে। বা তারা নেমন্তন্ন করে না, আমার বাবা মা কে হয়তো করে, আমাকে আমার কোনোদিন খোঁজ নেয় না। আচ্ছা। খুবই মিস করি, বিশেষ করে আমার মামাকে মিস করি, ছোট মামাকে, যে আমাকে হাতে গড়ে মানুষ হ্যাঁ, যে করেছে। মামাটা কথা বলেছিলে। হ্যাঁ, যে মামা আমাকে ক্লাস দাঁড় করিয়ে তোমাকে। হ্যাঁ। ক্লাস 8 পর্যন্ত পড়িয়েছে, ইভেন খাওয়া দাওয়া, জামা কাপড় কিনে দেওয়া থেকে শুরু করে সব, নিজের ছেলেকে বড় করতে গেলে যেভাবে, সেই মামাও পর্যন্ত এখন চেনে না, কোনোদিন খোঁজ নেয় না আমার, চেনে না। তো খুব কষ্ট পাই, খারাপ লাগে যে আমি এমন একজন, যে আমার আত্মীয় পরিজনরাও পর্যন্ত আমার লাইফ থেকে দূরে সরে গেছে। তো এখন কোনো জব করতে তোমার ইচ্ছা করে? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। যেমন আমি যদি আজকে চাকরিজীবী হতাম, মানে আমি একটা ভালো অফিসার কিংবা কিছু হতাম, তাহলে হয়তো আমার এই জিনিসটা হতো না। চাকরির জন্য খুবই আফসোস করি। আমি যখন বাড়ি যাই, দেশের বাড়ি, তো আমার মা আমার কাছে এসে বলে, বুঝতে পারলি, যে বাবু জানিস অমুক ব্যক্তির ছেলে চাকরি পেয়ে গেল, ভাবি জানিস অমুক ব্যক্তির ছেলে চেন্নাইয়ে কাজ করছে, ভালো টাকা মাইনে পাচ্ছে, ওদের পাকার বাড়ি তৈরি হচ্ছে। আমার খুব কষ্ট হয়, মানে বুকের ভেতরটা না একটা যন্ত্রণা হয়। আর প্রতি কথায় কথায় আমাকে বলে যে তুই যদি একটু ভালো পড়াশোনা করতিস, আমাদেরকে কি আর আজকে এরকম দিন দেখতে হতো? তো আমার চাকরি করতে ইচ্ছে করে, কিংবা আগেও করতো, কিন্তু আমি যেদিন বুঝতে পারলাম যে আমার জীবনে
কিংবা আমার ভাগ্য, একটা ভাগ্য বলে কথা আছে না, আমার ভাগ্যে চাকরি নেই, চাকরি নেই জিনিসটা যখন আমি বুঝতে পারলাম, নষ্ট হয়ে উপলব্ধি গেছে। করতে পারলাম, তখন থেকে আর চাকরির কথা ভাবি না। মানে কি বলতো, একটা মানুষের জীবনে যদি কেস থাকে, সেই মানুষটা কেস সলভ করতেই তার 12-15 বছর, হয়তো 20 বছরও লেগে যেতে পারে। একদম, তাহলে সেই মানুষটার তখন মেন্টালিটি আর অন্যদিকে যায় না। মেন্টালিটি নয়, তোমার যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, হুম। তাহলে তুমি চাকরির পরীক্ষাতে পাস করলেও যখন পুলিশ ভেরিফিকেশন হবে তখন তুমি আটকে যাবে। আটকে যাবে। ঠিক আছে, তাহলে আমি তো চাকরিটাতে পাবো না। না, তাহলে আমার এই জন্মে এবং এই জীবনে আমার চাকরি নিয়ে ভাবাটাই উচিত নয়। আমি যেটা মনে করি, হয়তো এর কোনো রাস্তা আছে সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা মনে করি যে আমি পাবো না জীবনে চাকরি। তাই কখনো কখনো মনকে সান্ত্বনা দিই যে আমার ভাগ্যে চাকরি নেই। আবার কখনো কখনো ভাবি যে সবাই যদি চাকরি করবে, তাহলে আমার মতো বাকি কাজ কে গাড়ি করবে? চালাবে কে? এটাও ঠিক, গাড়ি চালানোরও তো ড্রাইভারের দরকার, এটাও একটা কাজ। এটাও একটা কাজ। এরকম ভাবেই মনকে সান্ত্বনা দিয়ে দিই। না, মনকে এটাই বলতে হবে, কোনো কাজ ছোট না, সবচেয়ে বড় কথা এটাই। আমি কোনো এটা কাজ ভাবি, ছোট না। কিন্তু কি জানো তো, বাস্তবটা বড়ই কঠিন।